আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের পদার্থবিজ্ঞানের আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে, চলতরিত্র। তো প্রথমে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। আমরা একটা জিনিস কখনো খেয়াল করেছি কিনা, আমাদের বাসায় যতগুলো ইলেকট্রনিক্স জিনিসের তার আছে, এই তারগুলো যদি বেশ কিছুক্ষণ এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল যন্ত্রটা যদি চালু থাকে, কোনো না কোনো এক সময় দেখা যাবে তারটা গরম হয়ে গিয়েছে। তার মানে কি? তার মানে বোঝাচ্ছে এই তারের ভিতর দিয়ে যখনই তড়িৎ প্রবাহ হচ্ছিল, তখন এখানে তাপমাত্রার তাপ তৈরি হচ্ছিল। তো এই তাপের সাথে এই তারের রোধের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে RT is equal to R0 into 1 plus alpha T। এখন এখানে আলফা বলতে বোঝাচ্ছে হচ্ছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা সহগ। এর একক হচ্ছে পার সেলসিয়াস অথবা পার কেলভিন। এখন এই আলফার মান হয় ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। জেনারেলি ধাতুর জন্য আলফার মানটা হয় হচ্ছে ধনাত্মক। যেমন আমি এখানে একটু উদাহরণ দিয়েছি যে অ্যালুমিনিয়ামের রোধের তাপমাত্রা গুণাঙ্ক হচ্ছে 3.9 × 10⁻³ পার সেলসিয়াস। ধাতুর ক্ষেত্রে এই আলফার মান ধনাত্মক হওয়ার মানে দাঁড়াচ্ছে যে ধাতুর ক্ষেত্রে যত বেশি তাপমাত্রা তৈরি হবে, রোধটা কিন্তু তত বেশি বাড়বে। আর অন্যদিকে আমরা যদি আলফার মান ঋণাত্মক আছে এরকম কিছু পদার্থের কথা চিন্তা করি, যেমন কার্বন, থার্মিস্টর, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের তাপমাত্রা বাড়লে রোধটা আলটিমেটলি হ্রাস পায়। তাহলে আবারও বলি, ধাতুদের ক্ষেত্রে আলফার মান ধনাত্মক হওয়ার কারণে তাপমাত্রা বাড়লে রোধটাও বাড়ে, আর যেসব পদার্থের ক্ষেত্রে আলফার মানটা ঋণাত্মক তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধটা হ্রাস পায়। সেরকম একটি পদার্থ উদাহরণ দিয়েছি আমি এখানে, কার্বন বা থার্মিস্টর। পরবর্তীতে আসি, তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ। তার মানে আমি একটু আগে যে উদাহরণটা দিলাম যে তারের ভিতর দিয়ে কিছুক্ষণ সময় বিদ্যুৎ পরিবহন হলে তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে তারটা গরম হয়ে যাচ্ছে, তার মানে তার ভিতরে নিশ্চয়ই তড়িৎ প্রবাহের কারণে তাপ উৎপন্ন হচ্ছে। তো এই তাপ উৎপন্নর ক্ষেত্রে সূত্রটা কি? H is equal to I² RT, অথবা আমরা যে ওহমের সূত্র যেটা V is equal to IR, সেটা আমরা এক্সচেঞ্জ করে এই সূত্রটাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তো মেইন সূত্রটা H is equal to I² RT, এটুকু মনে রাখলে আমাদের ইনাফ। তারপরে I বা R এর মান আমরা চেঞ্জ করে বসাতে পারবো। তো এই তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের জন্য জুল কিছু সূত্র প্রয়োগ করেছিল। এটা আলটিমেটলি জুলেরই সূত্র। জুলের সূত্রের তিনটা অংশ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের সূত্র, রোধের সূত্র এবং সময়ের সূত্র। আমরা যদি এই প্রথম সূত্রটার ক্ষেত্রে খেয়াল করি যে উৎপন্ন তাপ বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যদি 2 গুণ হয় তাহলে তাপ উৎপন্ন হবে হচ্ছে 4 গুণ। এটা হচ্ছে প্রথম সূত্র, বিদ্যুৎ প্রবাহ সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র। রোধের সাথে তাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে রোধ যদি দ্বিগুণ হয় তাপও দ্বিগুণ তৈরি হবে। এরপর আসছে সময় সূত্র। সময় সূত্রের ক্ষেত্রে সমানুপাতিক সূত্র, সেক্ষেত্রেও এটা বলা যেতে পারে যে সময় দ্বিগুণ হলে তাপও দ্বিগুণ হবে। তো এই সবগুলো সূত্র মিলেই আলটিমেটলি বলা হয়েছে সেটাকে জুলের তাপীয় ক্রিয়া সূত্র, যার 3টা আলাদা আলাদা পার্ট রয়েছে। পরবর্তীতে আসি তারণ বেগ। তারণ বেগ বলতে আসলে কি বোঝায়? যে বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের প্রান্তের দিকে ধাবিত হয় সেটাকে বলা হচ্ছে তারণ বেগ। এখন এটা আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা যদি একটা প্রবাহর জন্য একটা তার নেই, এই তারের আমরা প্রথম প্রান্তকে বলছি হচ্ছে নিম্ন বিভব এবং পরবর্তী প্রান্তকে বলছি হচ্ছে উচ্চ বিভব। তো এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, তাই তো? ইলেকট্রনগুলো উচ্চ বিভবে প্রবাহিত হচ্ছে। তো এই প্রবাহের জন্য যে বেগটা, সেই বেগ নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রটা এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে V is equal to I/NAE। এখানে N মানে কি, A মানে কি এবং E মানে কি, এটা একটু আমাদের জানা লাগবে। N মানে হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। এ মানে হচ্ছে অবশ্যই ক্ষেত্রফল বোঝাবে। এ মানে যে আমরা তারটা নিয়েছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং ই মানে হচ্ছে একটি ইলেকট্রনের যে পরিমাণ চার্জ আছে সেটা।
আমরা একটা ইলেকট্রনের চার্জ তো জানি 1.6 ইন্টু 10⁻⁻⁻⁹ কুলম্ব। আচ্ছা, তো এই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে তারণ বেগ বের করতে পারবো। মেডিকেলের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক সময় এভাবে প্রশ্ন আসতে পারে যে তারণ বেগের ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি সঠিক। আচ্ছা, পরবর্তীতে আসি হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা জানা লাগবে আসলে রোধটা কি। আসলে একটা পরিবাহীর মধ্যে আমরা রোধটাকে কিভাবে মেজার করতে পারি। তো রোধ নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমি এখানে উল্লেখ করেছি R = 4ρl / πt²। তো এখানে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এই রোটা আসলে হচ্ছে আপেক্ষিক রোধ হচ্ছে, মানে 1 মিটার দৈর্ঘ্যের একটি তারের যে পরিমাণ রোধ আছে সেটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক রোধ। এর জন্য আপেক্ষিক রোধের একক কিন্তু আমি এখানে উল্লেখ করেছি ওহম মিটার, মানে 1 মিটারে একটা পরিবাহীর যে পরিমাণ রোধ থাকবে। ডি মানে হচ্ছে যে কোনো তারের ব্যাসার্ধ বা ব্যাস, দুঃখিত, ব্যাস। ডি মানে হচ্ছে ব্যাস এবং এল মানে হচ্ছে সেই তারের দৈর্ঘ্য। তাহলে আমরা হচ্ছে যদি একটা তারের ক্ষেত্রে আমরা রোধ নির্ণয় করি, রোধের সূত্রটা হবে R = 4ρl / πt²। তার মানে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে রোধের সাথে আমার দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তার মানে দৈর্ঘ্য যত বাড়বে ওই পরিবাহীর রোধ তত বাড়বে। আর একটা জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে রোধের সাথে আমার ব্যাসের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে কোন তারের যদি আমি হচ্ছে ব্যাসটা দ্বিগুণ করি তাহলে হচ্ছে রোধ বাড়বে হচ্ছে 1/4 গুণ। তো এই সম্পর্কগুলো থেকেও কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধও হবে দ্বিগুণ। তারের ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধ কত হবে, তারের ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধ হবে হচ্ছে 1/4। আর এখানে রো মানে তো আমি বললামই আপেক্ষিক রোধ। এখানে যে জিনিসটা এমসিকিউতে সুন্দরভাবে আসতে পারে সেটা হচ্ছে রোধ কিসের কোন কোন ক্ষেত্রের উপরে নির্ভর করে। খুব সুন্দরভাবে 4টা অপশন এখানে দেয়া আছে, যে কোনো একটা অপশন একটু পাল্টিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দর একটা এমসিকিউ কোশ্চেন তৈরি করা যায়। যেমন রোধের নির্ভরশীলতা আমি উল্লেখ করেছি দৈর্ঘ্য, উপাদান, তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। 4টা খুব সুন্দর অপশন। এখান থেকে কিন্তু এভাবে কোশ্চেন করা যেতে পারে যে নিচের কোনটি রোধের জন্য প্রযোজ্য হবে না বা রোধ নিচের কোনটির উপরে নির্ভর করবে না। পরবর্তীতে আসি ওহমের সূত্র। খুবই সিম্পল একটা ওহমের সূত্র আমি উল্লেখ করেছি V = IR। পরবর্তীতে সকল সূত্রের ক্ষেত্রে এই ওহমের সূত্রটা বারবার করে আসবে। ওহমের সূত্রের ক্ষেত্রে আমি একটা সুন্দর ফিগার আঁকতে চাই, একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের সব থেকে উপরে থাকে V, তারপরে I এবং দুই পাশে নিচে থাকবে I এবং R। তো এই ট্রায়াঙ্গেল দিয়ে আসলে কি বোঝা যায়, এই ট্রায়াঙ্গেল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু V = IR সম্পর্কটা বের করা যায়। অথবা আমি যদি R বের করতে চাই, R = V/I, অথবা I = V/R। এই ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু আমরা এই ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা উপাদান যদি আমরা মনে রাখতে পারি বা একটা উপাদান মনে রাখলেও হয়, তাহলে কিন্তু আমরা এই ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু সম্পর্কগুলো ইজিলি মনে রাখতে পারি। অনেক সময় V = IR, হ্যাঁ সহজ সূত্র, কিন্তু তারপর অনেক সময় খেয়াল থাকে না। তো এইটা খেয়াল রাখার জন্য একটা এক্সট্রা স্টেপ এই ট্রায়াঙ্গেল দিয়েও মনে রাখা যেতে পারে। পরবর্তীতে আসি হচ্ছে বিদ্যুৎ শক্তি ও ক্ষমতা। বিদ্যুৎ শক্তি ও ক্ষমতার ক্ষেত্রে প্রথমে আমি উল্লেখ করেছি শক্তি W = VIT, তার একক অবশ্যই জুল হবে, এবং ক্ষমতা হচ্ছে P = W/T হবে। এখন বিদ্যুৎ শক্তিটা আমি যদি একটুখানি ভেঙে লিখি, W = VIT, তাই তো VIT। আমরা V = IR এটা জানি, তাহলে V = IR যদি আমি এখানে লিখি ব্র্যাকেট IT, তার মানে কি দাঁড়াচ্ছে সেটা I² RT। তার মানে W = কিন্তু I² RT ও লেখা যায়। এটাও কিন্তু তোমার হচ্ছে শক্তির জন্য প্রযোজ্য হবে। ক্ষমতার ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্ষমতার ক্ষেত্রে আমরা হচ্ছে P = W/T, তাই তো W আমরা জানি হচ্ছে VIT, আর এখানে T তো আছে, তাহলে আমি T এর যদি বসিয়ে দিই তাহলে P = দ্বারা হচ্ছে VI, তাই তো। আবার V আমরা কনভার্ট করে লিখতে পারি হচ্ছে
আই আর, এবং আরেকটা আই তো আছে, তাহলে এটাও আমরা লিখতে পারি হচ্ছে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে এই ভি ইজ ইকুয়াল টু আই আর, এই সূত্রটা, এই যে ওহমের সূত্রটা কিন্তু আমাদের এই যে বিদ্যুৎ শক্তি এবং ক্ষমতা নির্ণয় সব জায়গায় কিন্তু ব্যবহার হচ্ছে। ঘুরিয়ে ফিরে কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি বিদ্যুৎ শক্তির জন্য প্রযোজ্য নয়, মানে বিদ্যুৎ শক্তি নির্ণয় সঠিক সূত্র নিচের কোনটি নয়। সেক্ষেত্রে কিন্তু আই স্কোয়ার আর টি এবং ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি সবগুলো কিন্তু প্রযোজ্য হবে। ক্ষমতার ক্ষেত্রেও ঠিক সেটাই। ক্ষমতার ক্ষেত্রে এককও এখানে উল্লেখ করেছে, সেটা ক্ষমতার একক ওয়াট আমরা সবাই জানি। এখন যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, এটার মানে কত, এটার মানে শক্তির পরিমাণটা কত, 3.6 নিউটন টু দি পাওয়ার 6 জুল। এবং এই 1 কিলোওয়াট ঘন্টাকেই 1 বিওটি ইউনিট বা 1 ইউনিট বলা হয়। আমি ব্যাখ্যা করছি। জিনিসটা হচ্ছে সাপোজ একটা যন্ত্র, এই যন্ত্রের ক্ষেত্রে সেটা শক্তি হচ্ছে 1 কিলো ওয়াট, ঠিক আছে, 1 কিলোওয়াট সে শক্তি ব্যয় করতে পারে। এটাকে যদি আমি 1 ঘন্টা ধরে চালাই, 1 ঘন্টা, তাহলে যে পরিমাণ শক্তি ব্যয় হবে সেটা হচ্ছে 3.3 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এখন এটাকে অন্যভাবে বলা হয় হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, এবং এই 1 কিলোওয়াট ঘন্টাকে একটা নির্দিষ্ট ইউনিট হিসেবে ভাগ করা হয়, সেটা ইউনিটটা হচ্ছে বিওটি। বিওটি বলতে বোঝাচ্ছে হচ্ছে বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ ট্রেড। এই ইউনিটটাই আমাদের ইলেকট্রিসিটি বিলের ইউনিট হিসাবে ব্যবহার করা হয়। তোমরা যদি কখনো নিজেদের বাসার ইলেকট্রিসিটি বিলটা খেয়াল করো, সেখানে দেখবা কোনো এক পর্যায়ে একটা ইউনিট উল্লেখ করা থাকে, হয় সেটা 200 ইউনিট অথবা 300 ইউনিট অথবা এনিথিং এলস। এই ইউনিটের উপরে কিন্তু বিদ্যুৎ বিলগুলো আসলে হিসাব করা হয়, এবং পার ইউনিটের দাম কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ধরা হয়। যেমন 200 ইউনিটের বেশি যদি কোনো বাসায় খরচ করা হয়, সেক্ষেত্রে পার ইউনিটের বিল প্রায় 5 টাকার বা 6 টাকার মতো আসে। তাহলে 200 বা 300 ইউনিটের বিল, সেক্ষেত্রে তোমার হচ্ছে 1000 টাকা আসবে, 200 ইউনিটের জন্য 1000 টাকা আসবে। তো এটাই হচ্ছে কিলোওয়াট ঘন্টার হচ্ছে ব্যাখ্যা, বা বিওটি ইউনিট বা 1 ইউনিট যেটাই বলো না কেন। পরবর্তীতে আসি হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষের ক্ষেত্রে 2 ধরনের কোষ আমরা দেখতে পারি, একটা হচ্ছে প্রাথমিক বা মৌলিক কোষ, একটা হচ্ছে গৌণ কোষ। প্রাথমিক কোষের ক্ষেত্রে আমি এখানে উদাহরণ উল্লেখ করেছি ভোল্টা, ল্যাকলেন্স বা শুষ্ক। তো এটাও কিন্তু এমসিকিউ কোশ্চেনে এইভাবে আসতে পারে যে নিচের কোনটি প্রাথমিক কোষ বা মৌলিক কোষ নয়, বা নিচের কোনটি প্রাথমিক বা মৌলিক কোষ। সুন্দরভাবে 3টা অপশন দেওয়া আছে, ভোল্টা, ল্যাকলেন্স এবং শুষ্ক। আর একটা জিনিস আমি এখানে উল্লেখ করেছি, সেটা হচ্ছে তড়িৎচালক বলের একক, সেটা হচ্ছে জুল পার কুলম বা ভোল্ট। এখন আমি পাশে একটা বর্তনী এঁকেছি, দেখো বর্তনীর এটা হচ্ছে তড়িৎ কোষ, এই জায়গাটা হচ্ছে তড়িৎ কোষ, এবং সেখান থেকে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে এদিকে। এখানে কিছু বাল্ব অথবা অ্যাম্পিয়ার মিটার বা যে কোনো কিছু রয়েছে এই বর্তনীর বিভিন্ন উপাদান। এখন যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এই তড়িৎ কোষের নিজস্ব কিছু রোধ থাকে। এই বর্তনীতে সাপোজ এটা যদি আমার বর্তনীর একটা এক্সট্রা রোধ আর আমি এখানে যুক্ত করি, সেটা তো অবভিয়াসলি ওই বর্তনীতে রয়েছেই, সাথে এই তড়িৎ কোষের জন্য আলাদা একটা রোধ প্রযোজ্য হবে, সেটাকে আমরা ছোট আর দিয়ে প্রকাশ করব। আমরা বর্তনীর মেইন রোধকে বড় আর দিয়ে প্রকাশ করব, এবং বর্তনীর তড়িৎ কোষের যে রোধটা সেটাকে ছোট আর দিয়ে প্রকাশ করব। তো এই ছোট আর দিয়ে প্রকাশ করলে আমাদের তখন ওই ওহমের সূত্রটা বা তড়িৎচালক শক্তির পরিমাণটা সূত্রটা আসলে কি হয় আমরা তো জানি, আমরা তো অলরেডি জানি V is equal to I R, তাই তো। V বা E যেটাই হোক, তড়িৎচালক শক্তির ক্ষেত্রে সূত্রটা তখন কি হবে, I is equal to E by R1 plus R। এই R1 বলতে বোঝাচ্ছে বর্তনীর যে মূল রোধ সেটা, আর ছোট r বলতে বোঝাচ্ছে হচ্ছে তড়িৎচালক কোষের জন্য যে রোধটা প্রযোজ্য সেটা। আমরা যদি এটা হিসাব করি, ইজ ইকুয়াল টু IR1 প্লাস IR, এই IR1টাই আমরা হচ্ছে বড় V, বা তোমার হচ্ছে আমরা একটু আগে যে ওহমের সূত্র সেটা হিসাবে V লিখতে পারি। আর পরবর্তীতে যে IRটা রয়ে যাচ্ছে, এই IRটাকে বলা হয় হচ্ছে নষ্ট ভোল্ট। তার মানে যে কোনো তড়িৎচালক যে বল যে কোনো কোষের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছু সিস্টেম লস হয়। তড়িৎচালক যে কোষ, তড়িৎ যে কোষ, সে তার অভ্যন্তরীণ কিছু রোধ থাকার কারণে
কিছু সিস্টেম লস হয়। তো এই সিস্টেম লসকে কিভাবে হিসাব করা হয়? IR দিয়ে। এটা আমরা হচ্ছে ওই ছোট রোধ এবং বড় রোধ যেটা যেভাবে উল্লেখ করি না কেন সেভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। পরবর্তীতে আসি যে বিদ্যুৎ কোষের সমবায়। এরকম যদি একই বর্তনীতে একাধিক বিদ্যুৎ কোষ আমরা হচ্ছে যুক্ত করি, সেই বিদ্যুৎ কোষ যুক্ত করার পদ্ধতি কি হতে পারে? 3টা পদ্ধতি এখানে উল্লেখ করেছি। শ্রেণী বা সিরিজ সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায়। মিশ্র মানে শ্রেণী বা সমান্তরাল দুটো যখন একসাথে থাকবে। তো এই শ্রেণী বা সিরিজ সমবায়ের ক্ষেত্রে আমার হচ্ছে এই ভিতরকার যে তড়িৎ প্রবাহ সেটা কেমন হবে সেটার জন্য একটা সূত্র, এবং সমান্তরাল যখন আমি সেট করব সেক্ষেত্রে বিদ্যুৎ কোষের সমবায়ের ক্ষেত্রে যে আমার প্রবাহ মাত্রাটা পাবো সেটার ক্ষেত্রে কি সূত্রটা হবে সেটা আলাদা। যেমন সিরিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ছোট রোধগুলোর আমার হচ্ছে আলাদা থাকবে, এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় যে রোধগুলো সেগুলো হচ্ছে আলাদা থাকবে এবং সেগুলোর সাথে সংখ্যাটা গুণ হবে আর কি। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিদ্যুৎ কোষের সমবায়ের ক্ষেত্রে সিরিজ এবং সমান্তরালে মোট যে প্রবাহ মাত্রাটা পাওয়া যায়। পরবর্তীতে আসি যে কিরশফের সূত্র। প্রথম যে সূত্রটা আমি উল্লেখ করেছি, কিরশফের সূত্র হচ্ছে 2টা। প্রথম সূত্রটাকে উল্লেখ করেছি এভাবে যে বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলোর বীজগণিতিক যোগফল হবে হচ্ছে 0। তো জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে একটা বিন্দু কল্পনা করি হচ্ছে ও। এই বিন্দুতে কিছু কিছু পরিবাহী তার থেকে হচ্ছে প্রবাহ মাত্রা যুক্ত হচ্ছে। আমি প্রবাহগুলো আঁকছি। সাপোজ হচ্ছে এখানে ধরো 5টা তার একত্রিত হয়েছে ও বিন্দুতে। 5টা তারের মধ্যে এটাকে আমি নাম্বার দিলাম I1, এটা হচ্ছে I2, এটা I3, এটা I4 এবং এটা হচ্ছে I5। তো সবগুলোর আমি নামকরণ করে দিলাম এবং তাদের দিকগুলো আমি উল্লেখ করা লাগবে। এখানে দিকগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে I2 হচ্ছে বাইরের দিকে যাচ্ছে এবং I5 বাইরের দিকে যাচ্ছে, I1 ভিতরে আসছে, I3 ভিতরে আসছে, I4 ভিতরে আসছে। তো এদের বীজগণিতিক যোগফলটা 0 হবে। তাহলে জিনিসটা যদি আমি হিসাব করি তাহলে কি দাঁড়াবে? I1 প্লাস তাদের I1 এবং I3 এবং I4 এর ডিরেকশন সেম, তাহলে এগুলো একসাথে যোগ করি আমরা, I1, I3 এবং I4। যেহেতু I5 এবং I2 এর ডিরেকশনটা বিপরীত দিকে, যেভাবে হিসাব করছি তার জন্য বিপরীত দিকে, জন্য তাদের ক্ষেত্রে মাইনাস সাইন হবে, অর্থাৎ I2 মাইনাস I5। এদের বীজগণিতিক যোগফল হবে কত? 0। তার মানে এই যে প্রবাহ মাত্রাগুলো তাদের বীজগণিতিক যোগফল হবে 0 তাদের ডিরেকশন অনুযায়ী। ডিরেকশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা এটা সংক্ষেপে লিখতে চাই, সংক্ষেপে কিন্তু আমরা কিভাবে লিখতে পারি? সামেশন অফ I ইজ ইকুয়াল টু 0। তো এটাই গেল হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমি প্রথমে পড়ছি যে কোনো বদ্ধ বর্তনীর অন্তর্গত মোট বিদ্যুৎ চালক শক্তি ওই বর্তনীর বিভিন্ন শাখাগুলোর রোধ এবং তাদের মধ্যে দিয়ে প্রবাহিত সংশ্লিষ্ট বিদ্যুৎ প্রবাহ মাত্রার গুণফল সমূহ বীজগণিতিক যোগফলের সমান। এই জিনিসটা তাহলে কি? প্রথমে বলছে যে শাখাগুলোর রোধ এবং তাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহ মাত্রার গুণফল, তাই তো? তার মানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, তাদের মধ্যে রোধ, এটা সামেশন হবে হচ্ছে তড়িৎ চালক শক্তির সমান। এটা কে বলছে? হচ্ছে কিরশফের দ্বিতীয় সূত্র। কিরশফের দ্বিতীয় সূত্র কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, যেমন হুইনস্টন ব্রিজ দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি, সেটা আমরা পরবর্তীতে আসছি। এরপরে আছে হচ্ছে শান্ট। শান্টটা আসলে কি জিনিস? যে গ্যালভানোমিটার বা সূক্ষ্ম ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে যাতে উচ্চ মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত না হতে পারে তার জন্য ওই যন্ত্রের সাথে সমান্তরালে স্বল্প মানে যে রোধ যুক্ত করা হয় তাকে শান্ট বলে। কি বলছি? সমান্তরালে যুক্ত করা হবে এবং সেটা অবশ্যই হতে হবে হচ্ছে স্বল্প মানের। এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু শান্টের জন্য খুবই প্রযোজ্য, যে সেটা সমান্তরালে যুক্ত থাকবে এবং সেটা স্বল্প মানের হবে। আমরা যদি একটা ছবি দিয়ে চিন্তা করি, সাপোজ এদিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এখানে আমার একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে,
বিদ্যুৎটাকে আমি সামনে পাঠাতে চাই। এখন যেহেতু অতি বৃহৎ মাত্রার প্রবাহ যদি গ্যালভানোমিটার দিয়ে যায়, গ্যালভানোমিটারের ক্ষতি হতে পারে। এজন্য আমি কি করব, একটা সমান্তরালে একটা ক্ষুদ্র মানের রোধ বেঁধে দিব, ক্ষুদ্র মানের রোধ বেঁধে দিব। তাহলে সম্পূর্ণ বিদ্যুৎ প্রবাহ গ্যালভানোমিটার দিয়ে না যেয়ে কিছু বিদ্যুৎ প্রবাহ কিন্তু এদিক দিয়েও আসবে। এদিক দিয়ে যে আমি যদি পথটা এ বি সি দিই, সি পথেও কিন্তু আসবে। সি পথে এসে এই যে ক্ষুদ্র যে রোধটা, সেটাকে যদি আমি আর দিয়ে প্রকাশ করি, এই আর এর মধ্যে দিয়ে যাবে এবং এই ক্ষুদ্র রোধটাকে বলছে কি শান্ট। তাহলে আমার গ্যালভানোমিটারটাও বাঁচবে, আমার হচ্ছে ক্ষুদ্র রোধের ভিতরে কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হবে। এখন সেজন্য এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কি কতটুকু বিদ্যুৎ প্রবাহ হবে এবং শান্টের ভিতর দিয়ে কি কতটুকু বিদ্যুৎ প্রবাহ হবে তার জন্য আলাদা সূত্র আছে, আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তো এই যে এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে শান্টের ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হবে, আর আইজি দিয়ে হচ্ছে বোঝাচ্ছে কি পরিমাণ গ্যালভানোমিটার দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে। আর এক্ষেত্রে টোটাল বিদ্যুৎ প্রবাহের মানটা কিন্তু অবশ্যই প্রথম যে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছিল এই বিন্দু দিয়ে সেটার সমষ্টির সমান হবে। অবভিয়াসলি আমি যেটা পাঠাচ্ছি সেটাই তো আলটিমেটলি ডিভাইড হচ্ছে, তাই না? পরবর্তীতে আসি যে এই চারটা কথা এই অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে উইনস্টন ব্রিজ নীতি ব্যবহার করা হয় কিসের জন্য, পটেনশিওমিটার ব্যবহার করা হয় কিসের জন্য, মিটার ব্রিজ ব্যবহার করা হয় কিসের জন্য, এবং পোস্ট অফিস বক্স ব্যবহার করা হয় কিসের জন্য। চারটা তথ্য জানা লাগবে আমাদের। এটা প্র্যাকটিক্যালি আমরা চারটা প্র্যাকটিক্যালি আমরা একাডেমিতে থাকতে করেছি। উইনস্টন ব্রিজ নীতি দিয়ে চতুর্থ অজানা রোধ নির্ণয় করা হয়। পটেনশিওমিটার দিয়ে ছোট মানের বৈষম্য বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করা হয়। এছাড়াও বিদ্যুৎ প্রবাহ এবং রোধ নির্ণয় করা হয়। সহজ কথা, পটেনশিওমিটার দিয়ে মোটামুটি সবকিছু নির্ণয় করা সম্ভব। মিটার ব্রিজ দিয়ে নির্ণয় করা হয় হচ্ছে আপেক্ষিক রোধ, এবং পোস্ট অফিস বক্স দিয়ে নির্ণয় করা হয় হচ্ছে অজানা রোধ। সবগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করে এসেছি। এখন যেহেতু মেডিকেলে আমাদের প্র্যাকটিক্যাল বিষয়ক কোশ্চেন আসবে না, শুধুমাত্র এমসিকিউ ভিত্তিক পড়াশোনার জন্য কোন নীতি বা কোন মেশিন বা কোন যন্ত্র দিয়ে কি নির্ণয় করা হয় এটুকু জানলেই আমাদের জন্য যথেষ্ট। তো এটাই গেল আমাদের হচ্ছে চলতরিতে সবকিছু। আমরা পরবর্তীতে আরো একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো পরবর্তী আলোচনার বিষয় আমাদের হচ্ছে চতুর্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চুম্বকত্ব। তো প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আসলে কে আবিষ্কার করেন বা ঘটনাটা কি। প্রথমে আবিষ্কারকের নাম আমরা জানি যে হান্স ক্রিশ্চিয়ান ওয়েস্টার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আবিষ্কার করেন। তো তার পরীক্ষাটা যদি আমরা দেখি, এখানে আমি একটা ছবি উল্লেখ করেছি। তিনি একটি বর্তনী সেট করেন। বর্তনীর এটা দেখা যাচ্ছে ধনাত্মক প্রান্ত এবং এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এই বর্তনীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এবং এই বর্তনীর পাশেই উনি একটা চুম্বক রাখেন এবং যখনই বর্তনীর ভিতর দিয়ে তিনি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ করেন তখন দেখা যাচ্ছে চুম্বকের যে শলাকা সেটা বিক্ষিপ্ত হচ্ছে। তার মানে তড়িৎ প্রবাহের একটা চুম্বক ক্রিয়া সৃষ্টি হচ্ছে। চুম্বক ক্রিয়া যদি সৃষ্টি না হতো তাহলে তো এই শলাকা বা চুম্বকটার গতির কোনো পরিবর্তন হওয়ার দরকার ছিল না। আমরা তো এটা জানি যে একটা চুম্বকের নর্থ প্রান্ত এবং সাউথ প্রান্ত যদি বলি, অন্য একটা চুম্বকের নর্থ প্রান্তকে সাউথ প্রান্ত হচ্ছে আকর্ষণ করে এবং অন্য পাশে সাউথ প্রান্ত অপর পাশে সাউথ প্রান্তকে বিকর্ষণ করে। তাহলে নিশ্চয়ই এই বিদ্যুৎ প্রবাহের কারণে কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা বিদ্যুৎ চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যার কারণে এই অন্য যে চুম্বকটা আছে সেই চুম্বকের বিক্ষেপণ হচ্ছে। তো ওয়েস্টারের এই পরীক্ষা করে তিনি সিদ্ধান্তে আসেন। কি সিদ্ধান্ত সেটা দেখি। যে পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার মধ্যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যে কথাটা একটু আগে বললাম যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি না হলে চুম্বকটা সরে যাওয়ার কোনো মানেই হয় না আসলে। দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ প্রবাহের সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহের মাত্রার উপরে নির্ভর করে। তার মানে যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে চুম্বক ক্ষেত্রের মানও তত বেশি হবে। 3 নম্বর কথা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিকের উপরে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যেদিকে হবে চুম্বক ক্ষেত্রের দিকও সেদিকে হবে এবং সেদিকেই আবার আমাদের যে স্থায়ী চুম্বকটা আছে সেদিকে বিক্ষিপ্ত হবে।
চতুর্থ কথা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকে এই চৌম্বক ক্ষেত্র ততক্ষণ থাকবে। তার মানে এই বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেওয়ার সাথে সাথে চুম্বক ক্ষেত্রটা চলে যাবে এবং চুম্বক আমরা যেটা ব্যবহার করছিলাম সেটা তার আগের পজিশনে ফিরে আসবে। তো এই চারটা হচ্ছে ওয়েস্টেডের পরীক্ষার সিদ্ধান্ত। তিনি এটা প্রমাণ করতে পারেন যে বিদ্যুৎ প্রবাহ হলে সে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ওই চুম্বক ক্ষেত্রের মানটা আসলে কিভাবে নির্ণয় করব, এই সূত্রটা এখন জানা লাগবে। ওই চুম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করব আমরা হচ্ছে বি, সেটা চুম্বক ক্ষেত্রের মান ইজ ইকুয়াল টু এফ বাই কিউ ভি সাইন থিটা। এফ বাই ডিভাইডেড বাই কিউ ভি সাইন থিটা, এই সূত্রটা সহজভাবে মানে মুখে বলার সুবিধার্থে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা এভাবে আমরা পড়তে পারি। কিউ ভি সাইন থিটা পড়লে আসলে জিনিসটা সহজে বোঝায় আর কি। তো চুম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ ভি সাইন থিটা। এর এই চুম্বক ক্ষেত্রের একক হবে হচ্ছে টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার। এবং এই চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা যাবে দুইটা ওয়েতে। এক নাম্বার ওয়ে হচ্ছে ম্যাক্সওয়েলের কক্সট্রু সূত্র, দুই নাম্বার ওয়ে হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তো এই ম্যাক্সওয়েলের কক্সট্রু সূত্রটা যদি আমরা বলি, সেটা এই ছবিতে আমি উল্লেখ করেছি, প্রথম ছবিটা। সেটা হচ্ছে আমরা যদি এই লাঠিটার কথা চিন্তা করি, লাঠির উপরের দিকে যদি আমার একটা বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে ওই বিদ্যুৎ প্রবাহের কারণে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার দিকটা কি হবে? তার দিকটা হবে আমার আঙ্গুল, এই ছবির আঙ্গুলগুলো যেদিকে ফেস করতেছে সেই দিকে হবে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকের মান। তার মানে আমার বুড়ো আঙ্গুল যেদিকে, সেদিকে যদি তড়িৎ প্রবাহ হয়, এই তড়িৎ প্রবাহের কারণে যে চুম্বক ক্ষেত্রগুলো সৃষ্টি হবে সেগুলো অন্যান্য আঙ্গুল এই লাঠিকে মুঠোর মধ্যে রাখলে যে দিকে ফেস করে সেই দিকে হবে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। এই সূত্রটাকে বলতেছে হচ্ছে ম্যাক্সওয়েলের কক্সট্রু সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কি? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্লেমিং এর ডান হস্তে এখানে আমি একটা ডান হাত উল্লেখ করেছি। এই ডান হাতের যদি তুমি তিনটা আঙ্গুল এক্সটেন্ড করো, আঙ্গুল হচ্ছে বুড়ো আঙ্গুল, তোমার ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার, এই তিনটা আঙ্গুল তুমি হচ্ছে যদি একদম স্ট্রেট রাখো, তাহলে বুড়ো আঙ্গুল যেদিকে তাক করে থাকবে সেদিকে হবে হচ্ছে ওই চার্জের মোশন, এবং ইন্ডেক্স ফিঙ্গার যেদিকে তাক করে থাকবে সেদিকে হবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এবং মিডিল ফিঙ্গার যেদিকে তাক করে থাকবে সেদিকে হবে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। একটা কথা মনে রাখা লাগবে, এখানে কিন্তু সবগুলো অ্যাঙ্গেলই হবে কিন্তু 90 ডিগ্রি। এই ছবিটা দ্বিমাত্রিক বলে আসলে বোঝা যাচ্ছে না। এখানে ইন্ডেক্স আমার হচ্ছে বুড়ো আঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গার এবং হচ্ছে মিডিল ফিঙ্গার সবগুলোর মাঝখানে কিন্তু 90 ডিগ্রি কোণ রয়েছে। তোমরা যারা আরো ভালোভাবে বুঝতে চাও, এই ছবিটা গুগলে সার্চ দিতে পারো যে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, তাহলে দেখতে পাবো ছবিটা আরো পরিষ্কার হচ্ছে। তো আবারও বলি, ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে আমার ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বোঝায়, মিডল ফিঙ্গারটা হচ্ছে ইলেকট্রিসিটি বোঝায়, এবং থামটা হচ্ছে মোশন বোঝায়। পরবর্তীতে আসি হচ্ছে চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স আমরা হচ্ছে সহজভাবে বলতে পারি যে ম্যাগনেটিক যে ইয়েগুলো আছে, বলরেখাগুলো আছে, সেগুলো যদি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে যতটুকু পাস করতে থাকে সেটাই হচ্ছে আমার চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্সের সূত্র হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু বি এ। এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। এর একক হচ্ছে ওয়েবার অথবা টেসলা মিটার স্কয়ার অথবা নিউটন মিটার পার এরিয়া। মানে আমার হচ্ছে টোটাল যে চুম্বক ফ্লাক্সের দেখো তিনটা আমি হচ্ছে একক উল্লেখ করেছি, তিনটা একক কিন্তু সঠিক, এবং যে কোনোটা কিন্তু এমসিকিউ কোশ্চেনে আসতে পারে যে চুম্বক ফ্লাক্সের ক্ষেত্রে একক নিচের কোনটা, সেটা ওয়েবারও আসতে পারে, টেসলা মিটার স্কয়ারও কিন্তু আসতে পারে। এরপরে যে আরেকটা জিনিস উল্লেখ করেছি সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব, সেটার মান হচ্ছে বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ। এটাকে আরো একভাবে লেখা যায় হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু এন এ বি কস থিটা। এক্ষেত্রে এন এর মান হবে সংখ্যা এবং এর একক হবে ওয়েবার পার মিটার স্কয়ার অথবা টেসলা অথবা আমার নাম্বার, অথবা আমার হচ্ছে এটা একটা একক এবং আরো একটা একক আমি এখানে উল্লেখ করেছি, সেটাও কিন্তু হচ্ছে এই চুম্বক ফ্লাক্স ঘনত্বের ক্ষেত্রে সঠিক। তার মানে চারটা আমি একক উল্লেখ করেছি, চারটাই কিন্তু সঠিক আমার হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্বের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের বায়ট-স্যাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র। বায়ট-স্যাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আমরা যদি একটা পরিবাহীর কথা চিন্তা করি, সেই পরিবাহীর ভিতর দিয়ে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তার দিক আমি এদিক দিলাম,
এবং তার দৈর্ঘ্য যদি ডিএল পরিমাণ হয়, এই পরিবাহের মধ্যে দিয়ে আমার আই পরিমাণ তড়িৎ প্রবাহ হলে সেটি একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে এবং সেই চুম্বক ক্ষেত্র কোনো একটা বিন্দুতে, ধরে নিলাম বিন্দুটা ও, ওই বিন্দুতে আলফা কোণ করে যদি কোনো দূরত্বে কোনো বিন্দুতে যে চুম্বক আবেশের মান হবে, চুম্বক আবেশের মান হবে যদি তাদের মধ্যবর্তী দূরত্ব আর হয়, তাহলে চুম্বক আবেশের মানটা কত হবে? চুম্বক আবেশের মান আমি এখানে সূত্রের মাধ্যমে উল্লেখ করেছি যে মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে এখানে কি কি জিনিস আসলে আমাদের জানা লাগবে সেটা হচ্ছে চুম্বক আবেশের মান কি কি জিনিসের উপরে নির্ভর করতেছে, সেটা হচ্ছে প্রবাহ মাত্রার সমানুপাতিক, প্রথম কথা। এরপরে তাদের মধ্যবর্তী কোণের সাইন এর সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এগুলো আমরা বায়ট-স্যাভার্টের সূত্র থেকে পাচ্ছি যে চুম্বক আবেশের মান একটা নির্দিষ্ট বিন্দুতে ওই পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহ হওয়ার কারণে কি কি পাচ্ছি, সেটা হচ্ছে প্রবাহ মাত্রার সমানুপাতিক, সাইন আলফা বা কোণের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এইটাই হচ্ছে বায়ট-স্যাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র এবং এই সূত্রেরই একটা অন্য ফরমেশন হচ্ছে বিদ্যুৎ। এটা আমি তো একটা সিঙ্গেল তারের কথা বললাম। যদি বিদ্যুৎবাহী বৃত্তাকার কুণ্ডলী হয়, সেই কেন্দ্রে চুম্বক আবেশের ক্ষেত্রের মানটা আসলে কত হবে? সেই চুম্বক আবেশের মানটা হবে হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। এখানে এন মানে হচ্ছে ওই বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা বোঝাবে, ওই বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা, এবং এখানে আর বলতে বোঝাচ্ছে যদি বৃত্তটা এমন হয়, বৃত্তটার ক্ষেত্রে আর হবে হচ্ছে ও তার ব্যাসার্ধের সমান। তো এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ক্ষেত্র। প্রথমটা হচ্ছে একটা সিঙ্গেল তারের জন্য, দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে। দুইটা কিন্তু আলাদা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যে জিনিসটা আমাদের জানা ভালো, এখানে এই যে মিউ নট বাই 4 পাই, এই পুরো পোর্শনটা হচ্ছে একটা ধ্রুবক, পুরো পোর্শনটা হচ্ছে একটা ধ্রুবক, যেখানে মিউ নট সম্পর্কে আমাদের কিছু জানা লাগবে। মিউ নট সম্পর্কে কিছু তথ্য। মিউ নট বলতে কি বোঝাচ্ছে? মিউ নট বলতে বোঝাচ্ছে হচ্ছে চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা, এবং এই মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার অথবা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তো এটাকে বোঝাচ্ছে আলটিমেটলি এই চুম্বক প্রবেশ্যতা মিউ। মিউ সম্পর্কে তাহলে কি কি তথ্য দিলাম আবারও বলি। মিউ বলতে বোঝাচ্ছে হচ্ছে চুম্বক প্রবেশ্যতা, এবং সেক্ষেত্রে মিউ এর মানটা হবে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার অথবা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তো এগুলো গেল হচ্ছে আমার বায়ট-স্যাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র সম্পর্কে কিছু কথা। পরবর্তীতে যদি আমরা আসি অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্রটা আসলে কি বলছে? অ্যাম্পিয়ারের সূত্রটা আসলে বলছে যে কোনো বদ্ধ পথ বরাবর কোনো চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রবাহিত মোট প্রবাহ মাত্রার পাই নট গুণ। তো আমরা যদি এটা গাণিতিক টার্ম হিসাবে দেখতে চাই অ্যাম্পিয়ারের সূত্রটা, তাহলে আমরা বলেছি যে রৈখিক সমাকলন, তার মানে গাণিতিক টার্ম হিসাবে আমরা হচ্ছে ব্যবহার করব ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট এন আই, মোট প্রবাহ মাত্রার পাই নট গুণ। তাহলে এই হচ্ছে পাই নট এবং তার রৈখিক সমাকলন, এটাই বলতেছে হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। তো পরবর্তীতে আসি, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল চার্জের উপর চুম্বক বলের মান ও দিক নির্ণয়। তো এটা আলটিমেটলি কি, যদি আমরা একটা চুম্বক ক্ষেত্র চিন্তা করি, সেখানে যদি একটা চার্জ গতিশীল হয়, সেক্ষেত্রে ওই চুম্বক বলের মানটা কেমন হবে এবং দিকটা কেমন হবে। তো
তো এর জন্য দুইটা শর্ত আগে তাকে অবশ্যই পূরণ করতে হবে। সেটা হচ্ছে চার্জটিকে অবশ্যই গতিশীল হতে হবে, গতিশীল না হলে সেখানে মান বা দিকের দিক নির্ণয়ের কোনো কথা আসবে না। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের অভিলম্ব বরাবর গতিশীল চার্জের বেগের উপাংশ থাকতে হবে। কোন বরাবর অভিলম্ব, এখানে অনেক সময় এমসিকিউতে অপশনটা চেঞ্জ হয়ে আনুভূমিক উপাংশ অনেক সময় উল্লেখ করে দিতে পারে, কিন্তু শর্তের ক্ষেত্রে অবশ্যই কি থাকা লাগবে, অভিলম্ব উপাংশ। এই অভিলম্ব উপাংশ হওয়ার কারণেই কিন্তু আমার সূত্রটা যদি খেয়াল করি, সূত্রটা কি এফ ইজিক্যাল টু কিউ ভিভি সাইন থিটা, অর্থাৎ অভিলম্ব উপাংশ হওয়ার কারণে কিন্তু আমি সাইন থিটা কোণটা পেয়েছি। যদি আমার অনুভূমিক উপাংশ বলতো তাহলে কিন্তু আমার সাইন থিটার পরিবর্তে কস থিটাটা পেতাম, কিন্তু সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে এমসিকিউ কোশ্চেনগুলো কিভাবে আসতে পারে সেটা যদি আবারও বলি, যে এই চৌম্বক ক্ষেত্রের গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের মানের ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক হবে, এফ ইজিক্যাল টু কিউ ভিভি সাইন থিটা, অথবা চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ থাকবে, অথবা এফ ইজিক্যাল টু কিউ ভিভি কস থিটা। এভাবে কতগুলো তথ্য দিয়ে কিন্তু এভাবে কোশ্চেন আসতে পারে যে নিচের কোন উত্তরটি সঠিক বা কোন উত্তরটি সঠিক নয়। তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই দিক নির্ণয় করব কি করে, ওই গতিশীল চার্জের দিকটা নির্ণয় করবো কিভাবে, সেটার নিয়ম হচ্ছে ডান হস্ত নিয়ম 1। আমি যদি আগের টপিকটার কথা রিকল করি, সেক্ষেত্রে আমার হচ্ছে তিনটা আঙ্গুল আমরা চিন্তা করব। সেটা হচ্ছে বুড়ো আঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গার, থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার, তাই তো? আমার হচ্ছে থাম্ব দিয়ে বোঝাচ্ছে মোশন, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং মিডল ফিঙ্গার দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো এখানে আরো একটা জিনিস আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে লরেন্স বলের সূত্রটা আমি এখানে উল্লেখ করেছি, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই প্লাস বি ক্রস বি। তো এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে, নিচের কোনটি লরেন্স বলের সূত্র সঠিক কিংবা সঠিক নয়। পরবর্তীতে আসি যে দুটি বিদ্যুৎবাহী সমান্তরাল তারের মধ্যে দিয়ে ক্রিয়াশীল বলটা কিভাবে আসলে নির্ণয় করবে এবং সেক্ষেত্রে কি কি জিনিস জানা লাগবে। তো আমরা যদি এই সিচুয়েশনটা চিন্তা করি, এটা একটা তারটার নাম হচ্ছে এ এবং এটা আর একটা তারটার নাম হচ্ছে বি। তো এই দুইটা তার যখন তাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আমরা কিভাবে নির্ণয় করব, যে একক দৈর্ঘ্যে, সাপোজ এটুক দৈর্ঘ্যে আমরা কতটুকু বল পাবো, সেটার জন্য সূত্র হচ্ছে এফ বি। মানে আমি যদি বি তারের জন্য নির্ণয় করি, বি এফ বি ডিভাইডেড বাই এল, একক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু মিউ নট আই এ আই বি ডিভাইডেড বাই 2 পাই ডি। তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে সূত্রটা এমন হবে। যে জিনিসটা এখান থেকে জানা লাগবে, যেটা এখান থেকে মেডিকেল কোশ্চেন এসেছিল 15-16 সেশনে, সেটা হচ্ছে এই দুটি তারের এই ভিতর যে তড়িৎ প্রবাহ হচ্ছে তাদের দিকের উপরে তাদের আকর্ষণ ও বিকর্ষণ বল কাজ করবে। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এ এবং বি তার যদি একই দিকে বিদ্যুৎ প্রবাহিত করে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, যদি তারা বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ করে তাহলে তারা বিকর্ষণ বল কাজ করবে। এই এক্সাক্ট ইনফরমেশনটা দিয়ে আমাদের মেডিকেলে 15-16 সালে একটা কোশ্চেন এসেছিল। তো এটা এজন্যই জানা লাগবে, আমি আবারও রিপিট করছি, দুটি সমান্তরাল তার, তাদের প্রবাহ যদি একমুখী হয় তাহলে সেটা আকর্ষণ বল কাজ করবে তাদের মধ্যে, যদি তাদের প্রবাহ বিপরীত দিকে হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। পরবর্তীতে আসি হল বিভব সম্পর্কে আমাদের তেমন বিশেষ কিছু করে জানা লাগবে না, শুধু সূত্রটা আমি এখানে উল্লেখ করেছি, যে VH is equal to ED, এটাকে আমরা BI is equal to NTQ হিসাবে লিখতে পারি। পরবর্তীতে আসি হচ্ছে পৃথিবীর চুম্বকত্ব। তো পৃথিবীর চুম্বকত্বের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানা লাগবে, প্রথমে যে ডক্টর গিলবার্ট প্রমাণ করেন পৃথিবী একটি চুম্বক। তো এর আগে আমি যদি ঘটনাটা বলি, এটা ছোটবেলা আমরা সবাই শিখেছি যে একটা দড়ির সাহায্যে একটা চুম্বককে যদি ঝুলিয়ে দেওয়া হয়, সেই চুম্বকটা যদি কোনো একদিকে নাড়িয়ে দেওয়া হয়, কিন্তু নাড়িয়ে দেওয়া হলেও চুম্বকটা ঘুরে ফিরে সেই একটা নির্দিষ্ট দিক বরাবর সে সবসময় থাকবে। তার মানে
কোনো আর একটা বড় চুম্বক তাকে অবশ্যই নির্দেশনা দিচ্ছে, এজন্য সে নির্দিষ্ট দিক বরাবরই আছে। তো এই বড় চুম্বকটাই আসলে চিন্তা করা হয় বা চিন্তা করেছিলেন ডক্টর গিলবার্ট, সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর ভিতরে নিশ্চয়ই আমাদের হাতের কাছে যে চুম্বক আছে তার থেকে অনেক বড় একটা চুম্বক পৃথিবীর অভ্যন্তরে হয়তো বা আছে। তো এই পৃথিবীর ভিতরে চুম্বক সম্পর্কে যে তথ্যগুলো জানা লাগবে, যে তথ্যগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আগেও এসেছে, সেটা হচ্ছে যে এই ভৌগোলিক অক্ষের সাথে এই ভূচুম্বকটা কত ডিগ্রি কোণ করে আছে, সেটা কি 18 ডিগ্রি কোণ। তাহলে আমরা যদি এই ছবির দিকে খেয়াল করি, এই ছবির পৃথিবীর উত্তর প্রান্ত হচ্ছে নর্থ এবং উপরের দিকে যেটাকে নর্থ পোল বলছি, আর দক্ষিণ প্রান্ত হচ্ছে সাউথ। আমি এখানে সাউথ অ্যাড করছি। এই পৃথিবীর উত্তর প্রান্ত বা নর্থ পোলের সাথে যে চুম্বক ক্ষেত্রটা আছে, সেই চুম্বক ক্ষেত্রের সাউথ পোলটা নির্দেশ করছে, এবং ওই চুম্বক ক্ষেত্রের সাউথ পোল পৃথিবীর নর্থ পোল থেকে কত দূরত্বে আছে এটাও আমাদের জানা লাগবে। এই পৃথিবীর উত্তর মেরু এই চুম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরুর সাথে 2500 কিলোমিটার দূরত্বে আছে। তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2500 কিলোমিটার। আমি যদি আবার নিচের দিকে যাই, নিচের দিকে পৃথিবীর দক্ষিণ মেরু আর ভূচুম্বকের উত্তর মেরু, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2200 কিলোমিটার। প্রথমত আমাদের যে জিনিসটা জানা লাগবে, পৃথিবীর উত্তর মেরুর সাথে চুম্বকের দক্ষিণ মেরুর মিল আছে, বা মিল বলতে পাশাপাশি আছে, আর পৃথিবীর দক্ষিণ মেরুর সাথে চুম্বকের উত্তর মেরু পাশাপাশি আছে। আর পরবর্তীতে যে ইনফরমেশনটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে পৃথিবীর উত্তর মেরুর সাথে চুম্বকের দক্ষিণ মেরুর দূরত্ব কত, সেটা হচ্ছে 2500 কিলোমিটার। আর পৃথিবীর দক্ষিণ মেরুর সাথে চুম্বকের উত্তর মেরুর দূরত্বটা কত, সেটা হচ্ছে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটার ইস্ট এবং 2500 কিলোমিটার ওয়েস্ট। তো এই দূরত্বটা জানলাম, এবং এই চুম্বকটা পৃথিবীর উত্তর মেরু বা দক্ষিণ মেরুর সাথে কত কোণে আছে এটা জানলাম। এই কোণটা কত, 18 ডিগ্রি। এখন মেডিকেল কোশ্চেন যখন এসেছিল তখন এক্সাক্ট 18 ডিগ্রিটা আসলে ছিল না। এখন এখান থেকে একটা এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করি, সেটা হচ্ছে এক্সাক্ট সেম কোশ্চেনটাই তোমাদের হয়তো বা আসলো। সেটা হচ্ছে ভৌগোলিক অক্ষের সাথে চুম্বক অক্ষর কত ডিগ্রি কোণ করে আছে। অপশানগুলো খেয়াল করো। অপশান এ তে আছে 10 ডিগ্রি, অপশান বি তে আছে 14 ডিগ্রি, অপশান সি তে আছে 17 ডিগ্রি, অপশান ডি তে আছে 20 ডিগ্রি। কোনটার মান বইয়ের ইনফরমেশনের সাথে সব থেকে কাছে আছে? 17 ডিগ্রি অবভিয়াসলি। তো এই ক্ষেত্রে 18 ডিগ্রি বইয়ের যে ইনফরমেশন সেটা যেহেতু বইতে নাই, সেজন্য 17 ডিগ্রিটাই কিন্তু অ্যান্সার হবে। সবসময় মনে রাখবা, মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে একটা শর্ত থাকে যে চুজ দ্য বেস্ট পসিবল অ্যান্সার। এক্ষেত্রে সবসময় যে এক্সাক্ট ইনফরমেশনটা বইয়ের সাথে মিল থাকবে এরকম কোনো কথা নেই। সেক্ষেত্রে ইনফরমেশনের একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সব থেকে কাছাকাছি যে অপশন সেটাই তোমাকে চুজ করতে হবে। পরবর্তী যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ভূচুম্বকের উত্তর মেরু, সেটাকে নীল মেরু বলা হয়, এবং ভূচুম্বকের দক্ষিণ মেরু লাল মেরু বলা হয়। এজন্য আমরা যতগুলো চুম্বকের পরবর্তীতে দেখব সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব যে আমার লাল পোর্শন যেটা, সেটা হচ্ছে আমার দক্ষিণ মেরু, তার মানে সাউথ, আর বাকি পোর্শনটা হচ্ছে নর্থ। নীল পোর্শনটা আমার হচ্ছে নর্থ দিয়ে প্রকাশ করা হয়। পরবর্তীতে আসে যে ভূচুম্বকের উপাদান। ভূচুম্বকের উপাদান হচ্ছে 3টা। এটাও খুব সুন্দর একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি ভূচুম্বকের উপাদান নয়। তো উপাদানগুলো কি কি দেখি? বিচ্যুতি বা সংক্রমণ কোণ, বিনতি কোণ, এবং ভূচুম্বকের ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্য। কি ভূমিক? অনুভূমিক প্রাবল্য। একটু আগে আমরা একটা অপশানে দেখলাম যে হচ্ছে অভিলম্ব বা উলম্ব প্রাবল্য, বা এখানে আমরা দেখছি হচ্ছে অনুভূমিক প্রাবল্য। জিনিসটা যদি আমরা এখানে আমরা একটা কোণ দিয়ে দেখাই, সাপোজ হচ্ছে এদিকে যদি একটা ক্ষেত্র ক্রিয়া করে এ, তার সাথে কোণ যদি ভূমির সাথে কোণ যদি থিটা থাকে, তাহলে নিচের পোর্শনটা হবে কস থিটা এবং উপরের পোর্শনটা হবে হচ্ছে সাইন থিটা। উপরের পোর্শনটাকে বলবে হচ্ছে উলম্ব উপাংশ এবং নিচের পোর্শনটাকে বলবে হচ্ছে
অনুভূমিক বা অনুভূমিক উপাংশ। তো আমাদের ভূচুম্বকের উপাদানের ক্ষেত্রে ভূচুম্বকের ক্ষেত্রের অনুভূমিক প্রবল্য বা উপাংশটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাকি যে দুইটা টার্ম, বিচ্যুতি বা সংক্রমণ এবং বিনতিকোণ, এই দুইটা টার্ম বলতে আসলে কি বোঝায়? বিচ্যুতির সাথে পৃথিবীর সাথে ওই যে চুম্বক ক্ষেত্রের যে 18 ডিগ্রি ডিফারেন্সটা, ওটার একটা মিল আছে। এটা যদি আমি বুঝিয়ে বলি, এটা হচ্ছে পৃথিবী, এটা নর্থ মেরু, এটা সাউথ মেরু। পৃথিবীর সাথে চুম্বকটা আছে হচ্ছে ঠিক এভাবে, তাই তো? তার মানে আমরা যদি পৃথিবীর ভৌগোলিক মধ্যতল আর চুম্বকের ভৌগোলিক মধ্যতল কল্পনা করি, তাদের মাঝখানে একটা কোণ আছে না? এই কোণটাকে বলতেছে হচ্ছে, এই মধ্যতলের মধ্যকার কোণটাকে বলতেছে হচ্ছে বিচ্যুতি বা সংক্রমণ কোণ। যেটা আমি এখানে উদাহরণ দিয়েছি, ঢাকার ক্ষেত্রে সেই কোণটা হচ্ছে 1/2 ডিগ্রি পূর্ব। তার মানে ঢাকায় যদি একটা চুম্বক আমি হচ্ছে ঝুলিয়ে রাখি উত্তর দক্ষিণ বরাবর, সেটা পৃথিবীর ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর যে মধ্যতল, তার সাথে যে কোণটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে বিচ্যুতি বা সংক্রমণ কোণ। বিনতি কোণটা কি? বিনতি কোণটা হচ্ছে একটা চুম্বককে যদি তার ভারকেন্দ্র বরাবর ঝুলিয়ে রাখা হয়, এটা একটা চুম্বক, তার ভারকেন্দ্র বরাবর ঝুলিয়ে রাখা হয়েছে। চুম্বকটা জেনারেলি স্ট্রেট থাকার কথা, তাই তো? কিন্তু আসলে স্ট্রেট থাকে না। সেটা কি হয়, ভারকেন্দ্র বরাবর ঝুলিয়ে রাখলেও চুম্বকটা কিছুটা নিচের দিকে ডাউনফল করে থাকে, কিছুটা নিচের দিকে ডাউনফল করে থাকে। এই যে কোণটা করছে না, এই কোণটার মানে হচ্ছে বিনতি কোণ, এবং যেটা ঢাকার ক্ষেত্রে হচ্ছে 31 ডিগ্রি উত্তর। তো এটাকে বলছি আমরা বিনতি কোণ, এবং সবার শেষে আছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রবল্য। তো এরপর আমি দুটো আরো ইনফরমেশন অ্যাড করেছি, সেটা হচ্ছে জ্যামিতিক চুম্বক দৈর্ঘ্য বা জ্যামিতিক দৈর্ঘ্যর অনুপাত হচ্ছে 0.85, অর্থাৎ চুম্বক দৈর্ঘ্যটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্যের 0.85 গুণ, তাই তো? তার মানে চুম্বকটা আসলে ছোট, চুম্বক দৈর্ঘ্যটা আসলে ছোট। পরবর্তীতে আসি হচ্ছে চুম্বক দ্বিমেরু ভ্রামক বা চুম্বক মোমেন্টের যে সূত্রটা, m = twice L, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। পরবর্তীতে আসি হচ্ছে কুড়িবিন্দু। কুড়িবিন্দু বলতে কি বোঝায়? যে তাপমাত্রায় আমার হচ্ছে একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়, তাকে কুড়িবিন্দু বলে। আয়রনের ক্ষেত্রে কুড়িবিন্দুটা হচ্ছে 1043 কেলভিন। এটাকে সেলসিয়াসে কনভার্ট করা যেতে পারে 273 বাদ দিয়ে। কোবাল্টের ক্ষেত্রে হচ্ছে 1400 কেলভিন, নিকেলের ক্ষেত্রে হচ্ছে 627 কেলভিন, আয়রন 3 অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 984 কেলভিন। আমি যে সেশনে পরীক্ষা দিয়েছিলাম সেই সেশনে এই কোশ্চেনটা এসেছিল 16-17 সেশনে, যে কোবাল্টের কুড়িবিন্দুটা কত। আমরা সবাই আয়রনটা পড়েছিলাম, কিন্তু কোবাল্টটা কোথাও কখনো পড়া হয় নাই। কিন্তু তারপরেও কোনো একটা কোশ্চেন ব্যাংকে আমি এটা সলভ করে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে এটার অ্যান্সার আমি কিন্তু পেরেছিলাম। তো এখানে আমি উল্লেখ করে দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে আয়রন, কোবাল্ট সহ নিকেল এবং আয়রন 3 অক্সাইডের ক্ষেত্রেও উল্লেখ করে দিয়েছি। পরবর্তীতে আসি চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ। টোটাল 5 টাইপের চুম্বক পদার্থ আমরা ডিভাইড করতে পারি। কি? প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, ফেরিচুম্বক এবং প্রতিফেরোচুম্বক। প্রত্যেকটা পদার্থ বলতে আসলে কি বোঝায়? প্রথমে আসি প্যারাচুম্বক। প্যারাচুম্বকটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে যদি প্যারাচুম্বক পদার্থটা স্থাপন করা হয়, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব যে ধারণ করে যে পদার্থ, সেটাকে বলতেছে হচ্ছে প্যারাচুম্বক। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি সোডিয়াম, অ্যান্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, তরল অক্সিজেন, ক্রোমিয়াম, অ্যামোনিয়াম ইত্যাদি। এটাগুলো গেল হচ্ছে প্যারাচুম্বক। ফেরোচুম্বকটা আমি বলি, ডায়াচুম্বকটা পরে আসছি। ফেরোচুম্বকটা হচ্ছে যে পদার্থকে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে শক্তিশালী, প্যারাচুম্বকের মতো দুর্বল না কিন্তু শক্তিশালী চুম্বকত্ব লাভ করে, তাদেরকে বলা হচ্ছে ফেরোচুম্বক। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এদেরকে বলছে হচ্ছে ফেরোচুম্বক। ডায়াচুম্বক বলতে বোঝাচ্ছে কি? ডায়াচুম্বক বলছে কোন একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে ডায়াচুম্বক পদার্থ যদি স্থাপন করা হয়, তাহলে বিপরীত দিকে চুম্বক ক্ষেত্র যে লাভ করে সেটাকে বলতেছে হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। প্যারাচুম্বক চুম্বক ক্ষেত্রের দিকে স্থাপন করছিল, কিন্তু তাদের চুম্বকত্বর পরিমাণ ছিল কম। ফেরোচুম্বক পদার্থ চুম্বক ক্ষেত্রের দিকে চুম্বকত্ব প্রকাশ করছিল এবং তাদের চুম্বকত্বের পরিমাণটা বেশি। ডায়াচুম্বক হচ্ছে বিপরীত দিকে প্রথমে প্রতিস্থাপন করছে এবং সেটারও পরিমাণটা আমার হচ্ছে অন্যান্য এই প্যারাচুম্বকের থেকে কম।
তো এগুলো গেল হচ্ছে আমার চুম্বক পথের প্রথম তিনটা সব থেকে বেসিক, সব থেকে ইম্পর্টেন্ট তিনটা ধাপ। পরবর্তীতে যেটা জানা লাগবে সেটা হচ্ছে ফেরি চুম্বকত্বে এবং প্রতি ফেরো চুম্বকত্বের উদাহরণ। আমাদের এক্ষেত্রে এই দুইটা উদাহরণ জানলেই হচ্ছে, যেমন ফেরি চুম্বকত্বের উদাহরণ হচ্ছে ফেরাইট Fe2O3 এবং প্রতি ফেরো চুম্বকত্বের উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড এবং ম্যাঙ্গানিজ ফ্লোরাইড। ফেরো চুম্বকের আমি উদাহরণ এখানে দিয়েছি লোহা, নিকেল আর কোবাল্ট। একটা জিনিস দেখা যাবে এখানে যে আমি ডায়াচুম্বকের কোনো উদাহরণ এখানে উল্লেখ করি নাই, কারণ এতগুলো উদাহরণ কখনো মনে থাকবে না। প্যারাচুম্বক এবং ফেরোচুম্বকের উদাহরণ যদি তুমি মনে রাখতে পারো তাহলে ডায়াচুম্বকের কিন্তু উদাহরণ দরকার নাই। এভাবে যদি কখনো কোশ্চেন হয় যে নিচের কোনটি ডায়াচুম্বকত্বের উদাহরণ, তাহলে তুমি সেখানে খুঁজবা প্যারাচুম্বক বা ফেরোচুম্বক পদার্থ কি কি আছে, সেগুলো যদি তুমি বাদ দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তুমি ডায়াচুম্বক পদার্থের উদাহরণ বের করে ফেলতে পারবা। পরবর্তীতে আসি যে এই ফেরোচুম্বক, প্যারাচুম্বক বা ডায়াচুম্বকের মধ্যে আসলে পার্থক্য কি। আমি প্রথমে ফেরোচুম্বক পদার্থের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছি। আমি যদি পরবর্তীতে লিখি, এই রোতে আমি লিখবো প্যারা এবং পরের রোতে দিয়ে হচ্ছে ডায়া, তাই তো। পার্থক্যগুলো আমি যদি খেয়াল করি যে ফেরোচুম্বক পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা বেশি আকর্ষিত হয়, এটা কম আকর্ষিত হয়, এটা আকর্ষিত হয়ই না, তাই তো। কঠিন বা স্ফটিকাকার হয় হচ্ছে ফেরোচুম্বক। প্যারাচুম্বকের ক্ষেত্রে তরলও হতে পারে, ডায়াচুম্বকের ক্ষেত্রে যে কোনো টাইপের তরল, কঠিন যে কোনো হতে পারে। চুম্বক ধারকত্ব আছে, প্যারাচুম্বকের ক্ষেত্রে আছে, ডায়াচুম্বকের ক্ষেত্রে নাই। পরিবিন্দু আছে, প্যারাচুম্বকের ক্ষেত্রে নাই, ডায়াচুম্বকের ক্ষেত্রে নাই। চুম্বক গ্রাহিতা হচ্ছে প্যারাচুম্বকের ক্ষেত্রে, ফেরোচুম্বকের ক্ষেত্রে খুবই বেশি, প্যারাচুম্বকের ক্ষেত্রে অত বেশি না, কিন্তু ফেরোচুম্বকের থেকে কম। ডায়াচুম্বকের ক্ষেত্রে খুবই কম। আমি যদি মানটা এখানে উল্লেখ করি, এক্স এম এর মান হচ্ছে গ্রেটার দেন 0, আর ডায়াচুম্বকের ক্ষেত্রে এক্স এম এর মানটা হবে ঋণাত্মক। হিস্টেরেসিস ধর্ম শুধুমাত্র ফেরোচুম্বক পদার্থের আছে, প্যারাতে থাকবে না, ডায়াতে থাকবে না। চুম্বক প্রবেশতা ফেরোচুম্বকের ক্ষেত্রে অনেক বেশি, আমার প্যারাচুম্বকের ক্ষেত্রে অত বেশি না, কিন্তু তারপরও বেশি। আর হচ্ছে যদি আমি ডায়াচুম্বকের কথা ভাবি তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে 1 থেকে কম। চুম্বক গ্রাহিতা তাপমাত্রার উপর নির্ভর করবে ফেরোচুম্বকের ক্ষেত্রে, প্যারাচুম্বকের ক্ষেত্রেও করবে, ডায়াচুম্বকের ক্ষেত্রে করবে না। তো এগুলো গেল হচ্ছে আমার ফেরোচুম্বক, প্যারাচুম্বক এবং ডায়াচুম্বকের মধ্যে পার্থক্য। যে কোনো একটার বৈশিষ্ট্য আমি সাপোর্ট করবো হচ্ছে ফেরোচুম্বকী পদার্থের বৈশিষ্ট্য। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে প্যারা এবং ডায়াচুম্বকের কিন্তু পার্থক্য জানা লাগবে না। এই কয়েকটা 7-8টা পয়েন্ট মনে রাখলেই চলবে। পরবর্তীতে আসে হচ্ছে চুম্বক ডোমেইন। এক্ষেত্রে যে জিনিসটা জানা লাগবে যে এই চুম্বক ডোমেইন মানে একটা পদার্থের ভিতরে যদি তুমি ছোট ছোট অঞ্চল ডিভাইড করো, সেক্ষেত্রে তাদের কিছু দিক নির্ণয় করা থাকে, ছোট ছোট অঞ্চল। এই ছোট ছোট অঞ্চলের ভিতরে মানে প্রতি একক দৈর্ঘ্যের উপরে কতগুলো অঞ্চল থাকে বা কতগুলো ডোমেইন থাকে, এগুলো জাস্ট জানা লাগবে চুম্বকের ভিতরে। যে এই তথ্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে 10⁻12 থেকে 10⁻8 মিটার আয়তনের মধ্যে কতগুলো ডোমেইন থাকে। 10⁻16 থেকে 10⁻19 সংখ্যক ডোমেইন, এটা এমসিকিউতে আসার মতো একটা তথ্য। পরবর্তীতে আসি হচ্ছে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বকের ক্ষেত্রে যে যে জিনিসগুলো জানা লাগবে, তড়িৎ চুম্বক তড়িতে কি কি ব্যবহার করা হয়। নরম লোহা, পারমালয় তৈরি করা হচ্ছে আয়রন এবং নিকেল দিয়ে, স্ট্যালয় তৈরি করা হচ্ছে আয়রন এবং 4% সিলিকন দিয়ে। এবং এই তড়িৎ চুম্বকের প্রাবল্য বাড়ানো যায় কিভাবে, তড়িৎ প্রবাহ বাড়িয়ে এবং সলিনয়েডের প্যাচের সংখ্যা বাড়িয়ে। এখন তড়িৎ চুম্বকটা আমি হচ্ছে এখানে দেখো একটা ছবির মাধ্যমে প্রকাশ করেছি। একটা ব্যাটারি তড়িৎ কোষ, এটার সাথে একটা আমি হচ্ছে পরিবাহী যুক্ত করেছি। পরিবাহীটা হচ্ছে একটা পেরেকের ভিতর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি হচ্ছে ব্যাটারির আবার ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিয়েছি। তো এই যে ফরমেশনটা ক্রিয়েট করলাম, এটাকে বলতেছে তড়িৎ চুম্বক। তার মানে তড়িৎ দিয়ে এই লোহাটাকে বা লোহার পেরেকটাকে আমরা চুম্বক বানাচ্ছি। তো এই তড়িৎ চুম্বকের লোহার এই পেরেকে চুম্বকের তো বাড়ানো কিভাবে যেতে পারে, এক, তড়িৎ প্রবাহ বাড়াবো আমি, দ্বিতীয় হচ্ছে সলিনয়েডের প্যাচ, মানে এই যে আমি প্যাচ দিলাম না পরিবাহীটা, এই প্যাচের সংখ্যা যদি বাড়াই তাহলেও কিন্তু আমার হচ্ছে তড়িৎ চুম্বকের প্রাবল্যের পরিমাণটা বাড়বে। পরবর্তীতে আসি হচ্ছে স্থায়ী চুম্বক সম্পর্কে কিছু কথা। স্থায়ী চুম্বকের ক্ষেত্রে কি কি, সিরামিক চুম্বক আছে, সংকর চুম্বক আছে।
সিরামিক চুম্বকের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়? আয়রন অক্সাইড, বেরিয়াম অক্সাইড। সংকোচ চুম্বকের ক্ষেত্রে ব্যবহার করা হয় লোহা, তামা, নিকেল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম। এবং আয়রনের মধ্যে যদি 0.8 অর্থাৎ 80%-এর বেশি কার্বন থাকে তবে সেটা স্থায়ী চুম্বক হয়। খুব সুন্দর একটা এমসিকিউ কোশ্চেন, খুব সুন্দর এমসিকিউ কোশ্চেনের জন্য একটা তথ্য যে কত পার্সেন্ট আয়রন থাকলে সেটাকে স্থায়ী চুম্বক হিসেবে বলা হবে, সেটা হচ্ছে 0.8 অথবা 80%। তো এই চুম্বকের, স্থায়ী চুম্বকের বৈশিষ্ট্যগুলো কেমন হবে? বৈশিষ্ট্যগুলো হবে হচ্ছে উচ্চমানের নিগ্রহ সহনশীলতা, উচ্চমানের ধারণ ক্ষমতা, হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি। এটাও কিন্তু খুব সুন্দর একটা এমসিকিউ কোশ্চেনের জন্য কন্টেন্ট, যে নিচের কোনটি স্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য নয়? নিম্নমানের নিগ্রহ সহনশীলতা, নিম্নমানের ধারণ ক্ষমতা, হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম, এ ধরনের কিছু নেগেটিভ বৈশিষ্ট্য কিন্তু এই তিনটার সাথে অ্যাড করা যেতে পারে এবং সেক্ষেত্রে একটা সুন্দর কোশ্চেন তৈরি করা যেতে পারে। পরবর্তীতে আমি হচ্ছে আমাদের খুব পরিচিত একটা বই, সেখান থেকে আমি একটা ছক উল্লেখ করে দিয়েছি। এখান থেকে এই ছকটা আসলে যদি মনে রাখা যায় তাহলে তো খুবই ভালো, কারণ এই ছকের ভিতরে ব্যবহার, কোন কোন ধাতু ব্যবহার করা হয় এবং স্থায়ী চুম্বকের টাইপ কি কি সবকিছু উল্লেখ করা আছে। যেমন এখানে আমি আবারও বলি যে পারমেলয় ব্যবহার করা হচ্ছে লোহা, নিকেলের সংকর ধাতু এবং এটার ব্যবহার হচ্ছে তড়িৎ চুম্বক তৈরিতে। তারপর আরো যদি আমি একটা বলি যে ফিকোনাল, এটার ব্যবহার কি? লাউড স্পিকারে। তারপর ভিকালয়, এটার জন্য এটা তৈরি করা হয় লোহা, কোবাল্ট এবং ভ্যানাডিয়াম এবং তার ব্যবহার কি? টেপ রেকর্ডিং এর ফিতার হিসাবে। এই যে ছোট ছোট ইনফরমেশন গুলো নেই, এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সব থেকে ভালো হয় ছকের পুরোটাই পড়ে রাখা। জানি অনেকগুলো ইনফরমেশন মনে রাখা কঠিন, কিন্তু যদি বারবার পড়া হয় তাহলে কিন্তু জিনিসগুলো খুব সহজে আয়ত্তে চলে আসবে। তো এটাই ছিল আমাদের চতুর্থ অধ্যায়। পরবর্তীতে আবারও অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা।